আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আজকে বিডি লাভ এডুকেশনের একটা অসাধারণ পডকাস্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আজমল হোসেন। আজকের পডকাস্টটা আমাদের এর আগে যতগুলো পডকাস্ট নিয়েছি তার থেকে পুরাটাই ভিন্ন। এর কারণ হচ্ছে আজকে দিনে আমাদের অতিথি হিসাবে আছেন, তার নামটা একটু আমি আগে বলে নিচ্ছি। মোহাম্মদ তানভীর আলমগীর রহিম তার নাম, এবং তিনি বর্তমানে হচ্ছেন আমেরিকাতে আছেন এবং বাংলাদেশে আমেরিকান সিটিজেন। সো তার কাছ থেকে আসলে আমেরিকার বিষয়ে আমরা যাবতীয় বিস্তারিত জানবো, এবং অনেকে ইচ্ছা থাকে যে উন্নত জীবন ব্যবস্থার জন্য আমরা ইউরোপ বা আমেরিকাতে পাড়ি জমাই। তো সেক্ষেত্রে দেখা গেছে আমেরিকার ক্ষেত্রেটা একটু কমপ্লিকেটেড। সো যারা আমরা মূলত পড়াশোনা করতে চাই বা যারা সেখানে গ্রিন হোল্ডার হতে চাই বা ভবিষ্যতে যেতে চাই, এরকম যদি কারোর স্বপ্ন থাকে, তো এই সব বিষয়গুলো নিয়ে আমরা তার কাছে ডিসকাস করব। যে এই বিষয়টা আশা করছি সর্বস্তরের মানুষের জন্য খুবই খুবই হেল্পফুল হবে। তো আমি একটু আমাদের যে গেস্ট আছে তার কাছে ফিরে যেতে চাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ওকে। আমি মোহাম্মদ আলমগীর রহমান তানভীর বলছিলাম আটলান্টা, জর্জিয়া থেকে। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন বা আমাকে শুনছেন, আপনারা সবাইকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। পাশাপাশি আমি বিডি ল্যাবকেও প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। তো আমি একটু সরাসরি মানে হচ্ছে যে হাজারো বাঙালিদের প্রশ্ন সবকিছু পুঞ্জীবিত করে আমি কয়েকটা প্রশ্ন রেখে নিয়েছি, যেগুলো আপনাকে করবো। আশা করছি সবাই খুবই খুবই উপকৃত হবে। সো আমি প্রথম একটু জানতে চাই যে আপনি আসলে বাংলাদেশ থেকে তো আমেরিকা গিয়েছেন। প্রথম পথটা তো হয়তো অতটা সহজ ছিল না। তো আসলে আপনার বাংলাদেশ থেকে আমেরিকার আপনার যাত্রাটা কেমন ছিল, এই অভিজ্ঞতাটা একটু আমাদেরকে শেয়ার করবেন। আর আপনার প্রথমে যাওয়ার পথে আসলে বড় বড় কি কি চ্যালেঞ্জ গুলো ছিল, সেটাও একটু আমাদেরকে বলবেন। জি। আমি অ্যাকচুয়ালি আমার বয়স যখন 35 বছর, আমি তখন আমেরিকা চলে আসি। আহ, আমি আমার পিতামাতা, ভাই বোন এবং বন্ধু বান্ধব সবাইকে ত্যাগ করে আমেরিকা চলে আসি। অ্যাকচুয়ালি দ্য মুভমেন্ট ওয়াজ নট সুইট, ইট জি। ওয়াজ আই মিন একটা চেনা জানা জায়গা, সবার পরিচিত। তো অপরিচিত বা অজানার উদ্দেশ্যে আমি চলে আসি 35 বছর বয়সে আমেরিকায়। তো আহ, আসার পর যেটা আমি আহ, উপলব্ধি করলাম, যে যখন বাংলাদেশে ছিলাম তখন আমি একটা বেসরকারি ব্যাংকে জব করতাম। জি। তো সেখানে আমি দীর্ঘ আহ 10 বছর জব করেছি একটা কর্পোরেট কালচারে। হঠাৎ করে ওখান থেকে যখন চলে এসেছি, আসার পর যে পরিবেশটা আমি এখানে পাই, জি। প্রথম দিকে আমার একটু মনটা আহ, মানাতে কষ্ট হচ্ছিল। কারণ পরিবেশগত কিছু পরিবর্তন আছে। তো ফার্স্টে এখানে যখন আসি, এসে আমি একটা ওয়্যার হাউসে জব পাই। সেটা জি। হচ্ছে চার্টার্ড কমিউনিকেশন। হুম, তো ওখানে আমি 1 সপ্তাহ জব করলাম, করার পর দেখলাম যে আমার মনটা টিকছে না। তো 1 সপ্তাহ জব করার পর আমি জবটা ছেড়ে দিই। ছেড়ে দিয়ে 1 মাস পর আবার বাংলাদেশে আমি ব্যাক করি। ব্যাক করার পর কিছুদিন অতিবাহিত হওয়ার পর চিন্তা করতে লাগলাম কি করব, আমি কি ওখানে অ্যাকচুয়ালি সেটেল হব, যাব কি যাব না। পরে আমার বাচ্চা আহ, রিয়ান, ও একটু বড় হচ্ছিল। ওর বয়স 4-5 বছর। তো ওর মার একটু কষ্ট হচ্ছিল ওকে একা টেক কেয়ার করা। জি। সেই মুহূর্তে পরে আমি ব্যাংকের জবটা রিজাইন দিই। দেওয়ার পর চলে আসি ইউএসএ। আর এখানে আসার পর দেখা যায় কম বেশি সবাইকে স্ট্রাগল করতে হয়। জি। জি। লাকিলি আমি একটা ভালো জব পেয়ে যাই। সেই এট দ্য বিগিনিং থেকে অদ্যাবধি জবটা আমি করছি, এবং খুবই ভালো জব, খুবই ভালো পরিবেশে। তো প্রথম যেটা আমাকে ফেস করতে হয়েছিল, হঠাৎ করে একজন নতুন মানুষ এক পরিবেশ থেকে যখন অন্য পরিবেশে চলে আসে, জি। তখন তাকে ক্রমাগত বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়। হ্যাঁ। কারণ যেখানে নতুন পরিবেশ, আর এখানে একটু স্মার্ট না হলে একটু প্রবলেম। তো জি। জি। বিশেষ করে আহ, ইংরাজি কোর্সের বা ল্যাঙ্গুয়েজের উপরে দক্ষতা থাকতে হয়। হ্যাঁ। তো এখানে বিভিন্ন দেশ থেকে এখানে বিভিন্ন লোকরা আমেরিকায় চলে আসে। আসার পর ওদের যেটা হয় যে অ্যাকসেন্টটা ক্যাচ করাটা একটু টাফ হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নতুন অবস্থায় একটু টাফ হতো। তো ওরা খুব ক্লেভার, ওরা বুঝতে পারে যদি দেখে যে ও অ্যাকসেন্ট বুঝতেছে না বা ওয়ার ফ্রম হ্যাজ গন,
তারপরে প্রশ্ন করতে থাকে, তো বুঝতে পারে যদি আমি কম বুঝি তখন আমাকে ঠকানোর চেষ্টা করে জি, জি। এবং ডাউন করার চেষ্টা করে। এই ধরনের কিছু প্রবলেম ফেস করি। তো কিছুদিন পর এটা আবার দেখা যায় যে ওভারকাম হয়ে যায় আলটিমেটলি। জি, জি, জি। তো এভাবে আমি স্টার্ট করি। তো সৌভাগ্যবশত আমি একটা চাকরি পেয়েছিলাম, এখনো সেই জায়গাতে জব করে আসতেছি যাক, দীর্ঘ অনেক প্রায় ভালো। 10 বছর। জি, জি। তো এখানে এবং একটা ছোট্ট বিষয় আমি একটু এড করতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে ইংরেজি শেখার একটা বিষয়। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে পশ্চিম রাষ্ট্রগুলোতে যাওয়ার জন্য। তো আমেরিকাতে আমরা যতটা জানি যে ইংলিশের বিশেষ করে IELTS টা নাকি ওখানে বেশি প্রেফার করে না। আসলে এই বিষয়ে আপনি কি কোনো মতামত বা দিতে পারবেন কিনা? যে আসলে অবশ্যই, অবশ্যই, অবশ্যই। প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে ইংরাজি কোর্স করে এখানে আসতে হবে। হুম, 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 আপনার যতই যোগ্যতা থাক না কেন, আপনি যতই দক্ষ হন, হুম। যদি আপনি কার্যকরভাবে আপনার যে ইংরেজি যে ল্যাঙ্গুয়েজ আপনার ঠিকমতো প্রয়োগ করতে না পারেন, তাহলে আপনার সফলতা অনিশ্চিত। আর হচ্ছে আইএলস শুধু এইটা না, যারা স্টুডেন্ট আছে এবং যারা জি, আমেরিকায় আসার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে, আমি তো বলবো বাংলাদেশের যে আনরেস্ট, পলিটিক্যাল মানে ইনস্টেবিলিটি জি, জি, এবং জব ক্রাইসিস, এছাড়া ল্যাক অফ সোশ্যাল সিকিউরিটি, লট প্রবলেম, জি, জি, জি। এই অবস্থায় সবারই আহ, আমি মনে করব বাংলাদেশ থেকে শুধু আমেরিকা কেন, মধ্যপ্রাচ্যে অথবা ইউরোপের বিভিন্ন জায়গায় এই সুযোগগুলো নেওয়া উচিত তাদের সুন্দর ফিউচারের জন্য, সাকসেসফুল লাইফ বিল্ড আপ করার জন্য। আহ, তাদেরকে এখানে চলে আসা উচিত 35 থেকে, আই মিন 35 না, আন্ডার গ্রাজুয়েট কোর্সও আছে আমেরিকাতে। হুম, আমি মনে করি 23 বছর থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তাদেরকে আমি পরামর্শ দেব চলে আসার জন্য। কারণ কি, আফটার 45 ইয়ার্স মানুষের শরীরে শক্তি কমে যায়, ওভাবে লোড নিতে পারে না। 23 থেকে 35 বছরের বয়সে ছেলেরা জি, বা জি। মেয়েরা শরীরে শক্তি থাকে, ভালো একটা লোড নিতে পারে, কাজ করতে পারে, 10 বছরের মধ্যে তার কেরিয়ার সুন্দর করে সেট আপ করতে পারে, বাড়ি গাড়ি অনেক ডেভেলপ কিছু করা করতে। সহজ। জি, হ্যাঁ, জি। সম্ভব। আচ্ছা, এখন এখানে মানে আমি একটু তাহলে আরো একটু স্পেসিফিক মানে হচ্ছে যেমন আইএলটিএস, জিআরই, জিম্যাট মানে যেকোনো ধরনের ইংরেজি কোর্স করলেই মোটামুটি যে কিন্তু দক্ষতার জায়গা থেকে ভালো থাকতে হবে এরকম। সেটা হচ্ছে, হ্যাঁ, অবশ্যই একটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করছেন আপনি। সেটা হচ্ছে যে যারা আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় আসতে চায়, তো হুম, হুম। এখানে আহ, আমেরিকার যে স্টেট গুলো আছে, যে ইউনিভার্সিটি আছে এবং এখানে যে কোর্স গুলো আছে, ওদের কিছু রিকোয়ারমেন্ট থাকে। জি, জি, জি। যেমন রিকোয়ারমেন্টের মধ্যে থাকে ফার্স্টে তাদের যে কলেজটা, ফার্স্টে তাদেরকে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে হবে, কোর্স সিলেক্ট করতে হবে। হুম, 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 হুম। দেন ওদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন ট্রান্সক্রিপ্ট থাকে। জি, জি। সেই ট্রান্সক্রিপ্ট গুলো আহ, ওগুলা গুছিয়ে নিয়ে আসতে হবে এবং সেখানে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, যেমন আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে 3.0 থেকে 3.5 ওরা কনসিডার করে। কনসিডার করে, আর আচ্ছা, যদি আচ্ছা। আর যদি গ্রাজুয়েটের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে তাদেরকে আহ, কিছু কোর্স আছে, যেমন যে বললেন যে জিআরই, তারপর জিম্যাট, জিম্যাট, আইএলটিএস। এগুলো থাকতে হয়। এছাড়া আইএলস এর ক্ষেত্রে আপনার 6.0 থেকে 6.5 স্কোর থাকতে হয়। এছাড়া টোফেলও থাকতে হয়, যতটুকু আমি জানি 80 to 100 ইন জেনারেল, আচ্ছা, আচ্ছা। এটা থাকতে হয়। ওকে। আহ, এই তো এগুলো। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো অ্যাকচুয়ালি আমেরিকার প্রাথমিক যে বিষয়গুলো জানার সেটা আপনার থেকে জানলাম। এখন আমি একটু যে বিষয়টা আসলে জানতে চাই, একটু পিছনের দিকে আসতে চাই আপনার। সেটা হ্যাঁ, হচ্ছে এখন তো আমেরিকায় লাইফ লিড করছেন, কিন্তু আসলে বাংলাদেশের লাইফ তো আসলে অনেকটাই এখন বলতে বলতে গেলে সবারই অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা, যেটা আপনি আপনার ইসে উল্লেখ করেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। তো এখন আমি একটু আপনার শৈশবের কথা জানতে চাচ্ছি। শৈশবটা তো আপনার বাংলাদেশে কেটেছিল। তো শৈশব কৈশোর জীবনের আসলে কোন দিকটা আপনি সবচেয়ে বেশি বেশি হচ্ছে মিস করেন, সেটা যদি একটু আমি আমাকে। জি, আমি তো অ্যাকচুয়ালি পুরান ঢাকার ছেলে। জি, আমার জি। জন্ম হচ্ছে চকবাজারে, লালবাগ। আচ্ছা, আচ্ছা। আমার মা ঢাকার, আমার বাবা হচ্ছে বরিশালের। জি, জি। তো ছোটবেলা থেকে পুরান ঢাকাতে বড় হয়েছি। আর মার পক্ষের যে আত্মীয় স্বজন ঢাকাইয়া, উর্দু কথা বলি আমরা বাসায়, হ্যাঁ, হ্যাঁ। মাদার মাদার টাং উর্দু। আহ, তো যেটা বেশি মিস করি, অ্যাকচুয়ালি আই হ্যাড এ মডারেটলি ইন্ডিপেন্ডেন্ট লাইফ ইন ঢাকা।
হুম, হুম, হুম। যেখানে আমি রিক্সায় ট্রাভেল করাটা পছন্দ করতাম। আচ্ছা, আচ্ছা। এভরি ডেইলি বেসিস রিক্সা ডেইলি ট্রাভেল বেস। করা এবং হচ্ছে বন্ধুদের সাথে চায় আড্ডা দেওয়া। আর যেটা হচ্ছে মিস করি হচ্ছে আমার বাসায় আমার আম্মুর হাতের রান্না, হোম কুক। জি, জি। যেমন ধরো, সরি ধরেন আপনারা পোলাও, বিরিয়ানি। পুরান ঢাকা তো হ্যাঁ, বিরিয়ানিটা অনেক বিখ্যাত ছিল। হ্যাঁ, হ্যাঁ। এগুলো। সেটাই। তো আর হচ্ছে যে আম্মু আবার কি হয়, স্পেশাল স্পেশাল মানে রেসিপি এভরি ফ্রাইডে আমাদের জন্য করতো। তো আহ, বিশেষ করে ঢাকায় তো সবকিছু তাজা তরতাজা পাওয়া যায়, যেটা এখানে আমরা পাই না। আমরা তো এখানে সব ফ্রোজেন খাবার টাবার খাই। ওই টেস্টটা পাই না যে টেস্টটা বাংলাদেশে গেলে আহ, খাওয়া দাওয়াটা করি। সবকিছু মানে টাটকা, গরুর মাংস, সবজি, এভরিথিং টাটকা। এইগুলা মিস করি, হোম কুক গুলা। আরেকটা হচ্ছে আজান। এখানে কিন্তু আমরা আজান শুনতে পাই না, খুব খারাপ হুম। লাগে। বাংলাদেশে যেমন 5 টাইম আজান শুনি, সেই একটা সুন্দর ধ্বনি, একটা অন্যরকম একটা ভালো লাগে, ভালো লাগে জি। শুনতে, খুবই অন্যরকম অনুভূতি, এটা বোঝানো যায় না। আরো কিছু মিস করি, যেমন স্ট্রিট ফুড কালচারের কথা বলতে গেলে আমরা চটপটি, ফুচকা, হুম, হুম। তারপর হচ্ছে হালিম, এগুলা মিস করি। ঝালমুড়ি আছে। তারপরে দেখা যায় পহেলা বৈশাখ বা ঈদের সময় যে একটা গেট টুগেদার, বাংলাদেশে যে একটা পরিবেশ সৃষ্টি হয়, আতিথেয়তার ওই যে একটা পরিবেশটা, হ্যাঁ, মানুষের। হ্যাঁ, আতিথেয়তা, ওই পরিবেশটা কিন্তু আমরা এখানে পাই না। আমরা যদিও আমরা চেষ্টা করি ওই সেই হুম। ট্রেডিশনটা মেনটেন করার জন্য বাসায় এবং আত্মীয় স্বজনদের সাথে, কিন্তু ওই যে আহ, জিনিসটা মিস করি, লনলিনেস লাগে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আসলে সবার জন্য। তো আরেকটা বিষয় হচ্ছে বন্ধুদের সাথেও তো অনেক আড্ডা অবশ্যই মিস করেন, কারণ হ্যাঁ, 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 চাইল্ডহুড যারা ফ্রেন্ড আছে, দেখা যায় যে আমাদের চাইল্ডহুড অনেক মেমোরি আছে। হুম, তো স্কুল ট্রেডিশন বা রিইউনিয়ন, গেট টুগেদার করি, একসাথে হুম, বসে আড্ডা দেওয়া। অফিস করে আমার মনে আছে, ব্যাংক থেকে যখন বাসে আসতাম, আমার আরো অন্যান্য যারা ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধুরা, ওরা অফিস করে আসতো, ধানমন্ডি সুধা সদনে বসে আমরা একসাথে টাইম পাস করতাম এভরিডে। সেই ফ্রেন্ডদেরকে মিস করি, অনেক অনেক মিস। মিস করি। সেটাই, আমি তো বলতে গেলে গ্রাম থেকে আসলে ঢাকায় আসা, তারপর গ্রামের অনেক কিছু মিস করি, যেটা আপনি শুরুতে বলেছেন যে মায়ের রান্না, ঠিক আছে, বন্ধু বান্ধবদের আড্ডা, আরো অনেক কিছু বিষয় আছে। তো যাই হোক, আরেকটা ধন্যবাদ বিষয় হচ্ছে, হ্যাঁ, জি বলেন, জি, জি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। যে আমেরিকার যে বাংলাদেশি গ্রোসারি স্টোর গুলো আছে, বাংলাদেশি জি, বা ইন্ডিয়ান, এইগুলা তারা যে খাবারগুলো তারা মানে যে আইটেম গুলো তারা নিয়ে হুম, আসে, ইম্পোর্ট করে, এগুলা হচ্ছে ফ্রোজেন, ফ্রোজেন, আচ্ছা, আচ্ছা। দীর্ঘদিনের পুরাতন। তো ফিশ যদি ওখান থেকে নিয়ে আসলাম, সবই পাওয়া যায় এখানে, এভরিথিং, কিন্তু ফ্রোজেন। ফ্রোজেন, আচ্ছা। কই মাছ, ইলিশ মাছ, পুঁটি মাছ, আহ, সব ধরনের কাচ্চি সব মাছ, অনেক ধরনেরই ধরনের, পাওয়া যায় আর কি, রুই, কিন্তু ফ্রোজেন কাতলা। এটা আগে হ্যাঁ, টাটকা না। সমস্যা হচ্ছে যে দেখতে ভালো লাগে, যখন রান্না হয় না টেস্টটা বাজে লাগে, তখন আর খাওয়া যায় না। তো তো মাংসগুলো এই, দেখা যায় সেম। সেজন্য আমি আমার ওয়াইফ কি করি, বাসা থেকে 1 ঘন্টা দূর একটু ভিতরে ফার্মে চলে যাই। আচ্ছা, আচ্ছা, সেখানে গিয়ে দেখা যায় যে একসাথে 15-20টা লাইভ চিকেন আমি কেটে নিয়ে আসি, আচ্ছা, আচ্ছা। লাইভ একেবারে। তারপরে ওখান থেকে মাংস নিয়ে আসি, একটা গরু জবাই দিই 4 জন মিলে। ওটা হুম, হুম, দেখা যায় 4 ভাগ করে ওটা নিয়ে এসে ওগুলাই আমরা খাওয়া দাওয়া করি। হুম। বেশ বেশ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, দর্শকবৃন্দ, মানে এই বিষয়গুলো আপনাদের কাছে হয়তো ছোট মনে হলেও, কারণ যদি আপনারা ঠিক এরকম ভাবে আপনারা লিভিং করতেন পশ্চিমা দেশগুলোতে, তাহলে হয়তো এই বিষয়টা আপনারাও বুঝতে পারতেন। কারণ আমাদের যে আতিথেয়তা, খাবারের একটা পরিবেশ, মানুষের হ্যাঁ, সাথে সম্পর্ক, আসা যাওয়া, ওইটা কিন্তু আসলে ওইসব রাষ্ট্রগুলোতে খুবই কম হয়, এটা আপনারাও মোটামুটি হ্যাঁ, জানেন। তো এইগুলো আসলে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এটাই তো। এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনাকে প্রশ্ন করতে চাই। আমি যতটুকু জানি আপনি তো আমেরিকাতে নাগরিকত্ব পেয়েছেন। সো এখন নাগরিকত্বটা হচ্ছে আপনি যে এটার আসলে কি অর্থ বহন করে, বা এটা নিয়ে আপনার জীবনের কি কি দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে বলে মনে করেন, বাংলাদেশ থেকে যখন আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন? তো আসলে নতুন একটা ধারার মধ্যে তো চলে গিয়েছেন, তাই না? তো এই জন্য নিজের অনুভূতি বা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গিটা কি, যদি একটু আমাদেরকে শেয়ার করতেন। খুব সুন্দর একটা কোশ্চেন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আহ, নাগরিকত্ব পাওয়ার পর যে সুবিধাগুলো আমরা এখানে পেয়ে থাকি, এটা হুম, হুম, হুম। অকল্পনীয়। আচ্ছা, আচ্ছা। মানে আপনি যদি বসবাসের জন্য আপনি জাপানে যান, ইটালিতে যান বা ফ্রান্সে যান,
মানে আপনি ওখানে বসবাস করার জন্য গেলে কিন্তু আপনি জাপানিজ হবেন না বা হুম হুম হুম। ইটালিয়ান হবে না, বাট anyone, any corner from the world who come to America to live, he could be like American. আচ্ছা আচ্ছা। যে সুবিধাটা এখানে পাওয়া যাবে হুম বা এখানে যে কেউ এসে আমেরিকান হয়ে যেতে পারবে, যেটা অন্যান্য দেশে এই সুযোগ সুবিধা নাই। আর নেই। আমেরিকান হওয়ার পর হুম যে সুযোগ সুবিধাগুলো আমরা পাই সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। হুম হুম হুম। আমাদের কথা বলার স্বাধীনতা রয়েছে। তারপর নির্বাসনের মানে ঝুঁকি ছাড়াই স্থায়ী বসবাস। একবার যদি আপনি সিটিজেন হয়ে যান তাহলে আপনাকে আর কেউ ডিপোর্ট করতে পারবে না। আচ্ছা আচ্ছা। এরপরে যেমন ধরেন এখানে ফেডারেল যে চাকরিগুলো রয়েছে, এখানে হুম আপনি হুম। সেই সুযোগ সুবিধাগুলো পাবেন। এখানে বয়সের কোনো বাধা নাই। বাধা নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা এমনি, এমনি কোনো হ্যাঁ জি, এমনি কোনো হচ্ছে স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া আছে নাগরিকত্ব হওয়ার? যদিও আপনি বলেছেন যে একটু সহজ অনেকটাই। কিন্তু আসলে কি সহজ, বা কি কি প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি আমেরিকার সিটিজেন হতে পারেন? অ্যাকচুয়ালি যারা লিগেলি আসবে, জি। যেমন আমি এসেছিলাম ইমিগ্রেন্ট ভিসাতে। আমার ওয়াইফ জি। আমার জন্য আবেদন করেছিল। তো আসার পরপরই আমি যে সুযোগটা পেয়েছিলাম যে সোশ্যাল সিকিউরিটি কার্ডটা আমি ১ মাসের মধ্যে পেয়ে গেছি। আর গ্রিন কার্ডটা আমি ২ মাসের মধ্যে পেয়ে গেছি। তো এটা পাওয়ার পর মিনিমাম ৪ বছর পর আমি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারি। তো যথারীতি আমি আবেদন করেছি, আমি ইন্টারভিউ ফেস করেছি। খুব ইজিলি হয়ে গেছে। একটু স্টাডি করতে হয়, সিলেক্টিভ কিছু কোশ্চেন আছে। 100 কোশ্চেন থাকে। এখন যে নতুন নিয়ম অনুযায়ী একটু কম্প্রিহেন্সিভ টাইপের হয়েছে, যেমন রচনামূলক বা একটা প্যারাগ্রাফ দিল, একটা বিষয়ের উপর একটা প্যারা লিখতে হবে, ওটার উপর এক্সপ্লেইন করতে হবে। একটু চেঞ্জ হয়েছে। আমাদের সময় আবার এই প্রশ্নটা ছিল না, যে মডিফাইটা হয়েছে তার আগে। তো এগুলোই কিছু কোশ্চেন করতে হয়, সিলেক্টিভ কোশ্চেন আছে আমেরিকার কালচার সম্বন্ধে, আমেরিকার স্পোর্টস, আমেরিকার অতীত ইতিহাস এবং অনেক কিছু আহ, বিষয় থাকে, ওগুলো একটু পড়াশোনা করতে হয়। এছাড়া আরো কিছু কোশ্চেন থাকে, ৪০০ কোশ্চেন থাকে, হ্যাঁ। যে যেহেতু আমি তোমাদের সিটিজেনশিপ দিচ্ছি, দেশের মুহূর্তে, দুর্যোগ মুহূর্তে তুমি কি ভূমিকা রাখতে পারবে, হুম হুম হুম। সেই সেই ধরনের কিছু কমিটমেন্ট আছে। এবং এখানে আসার আগে আমাদের যেমন কিছু প্রতিশ্রুতি থাকে, আমি এখানে হুম, আসব, সে কাজ করব এবং সরকারকে আমি ট্যাক্স পে করব। এই জি ক্ষেত্রে জি। আমাকে অবশ্যই প্রতি বছর ট্যাক্স ফাইল করতে হবে, ফেডারেল, স্টেট এবং হুম হুম স্থানীয় যে আয়কর আছে, হুম। ঠিক আছে, ওগুলা প্রতি বছরই আমাকে ট্যাক্স ফাইল করতে হয়, এগুলা করতে হয়। এছাড়া আছে যেমন যেটা নাগরিকত্ব পাওয়ার আরো যে সুবিধাগুলো আছে, যেমন এখানে উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে, এখানে সামাজিক যে নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি, যে জি। অন্যান্য দেশে পাওয়া যায় না, এগুলো আছে। তারপরে উচ্চ শিক্ষার সুযোগ সুবিধা আছে, স্কলারশিপের সুযোগ সুবিধা আছে, সুযোগ বা আমি সুবিধা। আমার ফ্যামিলিকে স্পন্সর করতে পারবো, এই মানে যে সম্পর্কে পৃষ্ঠপোষকতা যেটা, হুম হুম হুম। এগুলা সুযোগ সুবিধাগুলো রয়েছে, যেটা অন্যান্য দেশের থেকে একটা। তো এখন এখানে কোন নির্দিষ্ট সীমা আছে? ধরেন কেউ যদি আমেরিকাতে যাচ্ছে না যে, বা আপনার ১ বছর বা ৫ বছর পরে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, এরকম কোন সীমাবদ্ধতা আছে কি সময়ে? অ্যাকচুয়ালি কি এখন যেটা দেখলাম, ট্রাম্প গভর্নমেন্ট আসার পর হুম হুম যদি কোনো গ্রিন কার্ড হোল্ডার এই দেশে আসে, তাদেরকে গ্রিন কার্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তারা এই দেশে থাকবে, এই দেশে এসে কাজ করবে, তাদের জীবন গঠন করবে এবং হুম আহ, এখানে জব টপ করে সরকারকে ট্যাক্স দিবে। অনেকে আছে যে জাস্ট ইমিগ্রেশন প্রক্সিটা দেওয়ার জন্য আসে ১ মাসের বা ২ মাসের জন্য। হুম এরপরে আবার বাংলাদেশে চলে যায়, ওখানে জব করে বা বিজনেস করে। তো এইটা তো ওরা একসেপ্ট করবে না। হুম তো হুম, একটা ক্রাইটেরিয়া আছে, তোমাকে ৬ মাসের মধ্যে আহ, এখানে থাকতেই হবে, একটানা ৬ মাস এখানে থাকতে হবে। থাকতে হবে। আচ্ছা। তো যদি এখানে থেকে বাংলাদেশে যায় এবং ওখানে ১০ মাস থাকলো, এখানে ২ মাস থাকলো, তাহলে এই যে ডে গুলা কাউন্ট হবে না, এটা তার লস হবে। এক্ষেত্রে তার সিটিজেন পেতে অনেক বাধা আসবে। সো সেক্ষেত্রে তাকে যে নিয়ম আছে এখানকার, ইউনাইটেড স্টেট কাস্টমার ইমিগ্রেশন সার্ভিস ওয়েবসাইটে গেলে তারা দেখতে পারবে সব যে পলিসিগুলো ওদের, হুম হুম ওগুলা হুম। স্টাডি করে তারপর ওভাবে করা উচিত।
আচ্ছা আচ্ছা। তো আর অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা আমাদের দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করার জন্য। আসলে সিটিজেনশিপের। আরেকটা আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই। জি জি জি। সরি, যে আমেরিকার যে পাসপোর্টটা, মানে মানে এটা সহজ এবং বিশ্ব ভ্রমণের জন্য একটা মার্কিন পাসপোর্ট প্রাপ্তি, এটা চারটিখানা কথা না। এই পাসপোর্টটা থাকলে পৃথিবীর যে কোনো অন্যান্য দেশগুলোতে অনেক সহজে তারা কিন্তু সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে। এই পাসপোর্টের অনেক ভ্যালু। হচ্ছে আপনার তো ওকে, অসংখ্য ধন্যবাদ আপনার এই উত্তরটি সুন্দরভাবে দেওয়ার জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে আপনার দুই দেশের মধ্যে অর্থাৎ বাংলাদেশ প্লাস হচ্ছে আমেরিকা, এই দুই দেশের মধ্যে সবচেয়ে কোন কোন বিষয়টা আপনার ভালো লাগে বা কোন দিকটা আপনি সব থেকে মিস করবেন? ধরেন এখন আমেরিকাতে আছেন, বাংলাদেশে এর আগে ছিলেন, তো এর মধ্যে একটু পার্থক্যের বিষয়টা যদি আপনি একটু তুলে ধরতেন। আমি এতে কিন্তু দুই তিনটা পার্থক্য আমি বলতে পারবো। জি যে both country has powerful industries. জি Like Bangladesh is strong in garments জি and USA is strong in weapon manufacturing. জি জি যেমন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি যারা এখানে আসে, যারা আমেরিকান হয়, তাদের অনেক ফ্রিডম থাকে, অনেক অপরচুনিটি থাকে ইউএসএ তে, জি যেটা বাংলাদেশে এই ফ্রিডমটা নয়, বা সোশ্যাল সিকিউরিটি নয়, বা জব ক্রাইসিস, এই জি প্রবলেম গুলো থাকে। আরেকটা বিষয় এখানে যেটা সমস্যা, যে একটা লোক দীর্ঘদিন আমেরিকায় থাকার পর 10 বছর 20 বছর অনেক সম্পদ করে ফেলে, আটটা হুম 10টা বাড়ি ঘর, হুম কিন্তু দেখা যায় যে যখন তার পার্টনার থাকে, পার্টনারের সাথে যদি কোনো কারণে বিচ্ছেদ হয়ে যায় হুম বা হুম, ডিভোর্স হয়ে যায়, জি সেক্ষেত্রে দেখা যায় যে যার সাথে বিচ্ছেদ হয়, যে এই সম্পদের গড়তে তার কোনো ভূমিকা ছিল না, তো দেখা যায় সে এই সম্পদের অর্ধেক মালিকানা পেয়ে যায় আমেরিকা। পেয়েছে। আচ্ছা আচ্ছা। এই একটা ব্যারিয়ার আছে। আর বাংলাদেশে তো এই ধরনের কোনো ব্যারিয়ার নাই। এই একটা বাংলাদেশ। সমস্যা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আরেকটা আমরা। বিষয় যেটা লাগে, যে বাংলাদেশে যেমন একাকিত্ব বোধ হয় না। হুম হুম দেখা হুম। যায় আত্মীয় স্বজন, যেহেতু ওখানকার বর্ন, আত্মীয় স্বজন থাকে, ওদের সাথে অনেক সময় অনেক বিষয়ে পরামর্শ বা অনেক বি- বিপদ আপদে কাছে বিপদে পাওয়া। আপদে পাশে থাকা, হ্যাঁ। এখানে এমন যে একটা বাসায় কিছু হলে আরেক বাসায় কোনো খোঁজ খবর নেবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা আসলে না, বাংলাদেশ তো আসলে আতিথেয়তার জায়গাটা তো অনেক খুবই স্ট্রং, কিন্তু আসলে সংস্কৃতি জায়গা থেকে অনেক পার্থক্য আসলে আমেরিকার সাথে রয়েছে। আহ অসংখ্য ধন্যবাদ বিষয়টি ক্লিয়ার করার জন্য। সো আর একটা বিষয় যেটা আপনি শুরুতে বলছেন সেটা একটু বিস্তারিত জানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া তো নাতিশীতোষ্ণ এবং আমেরিকার আবহাওয়া তো শীতাতাপ অঞ্চল বলতে গেলে। তো এই আবহাওয়া এবং সংস্কৃতির সাথে আসলে মানিয়ে নিতে আপনার কোন কোন বিষয়গুলোতে বেশি বেগ পেতে হয়েছে? ওখানে কি একটু বিষয়টা ক্লিয়ার করে বলেন, বা ওখানে হচ্ছে সব থেকে কোন সময়টাতে শীত বেশি থাকে বা কত ডিগ্রি, এই বিষয়টাও যদি একটু বিস্তারিত বুঝাতেন। অ্যাকচুয়ালি আমি তো থাকি অ্যাটলান্টায়, জর্জিয়া, জি জি। অনেকটা বাংলাদেশের মতোই ওয়েদার। আমি ও আচ্ছা আচ্ছা। অন্যান্য স্টেট যেমন নিউ ইয়র্কে বা আহ, অন্যান্য যে স্টেট গুলো রয়েছে, ওখানে কিন্তু হুম হুম ওয়েদার ডিফারেন্ট। বাংলাদেশের সাথে অনেকটা আমি অ্যাটলান্টার কিছুটা সাদৃশ্য মিল পাই। হুম হুম। তো এখানে দেখা যায় যে আহ, আহ, সেপ্টেম্বর থেকে ঠান্ডাটা শুরু হয়, অল্প অল্প অল্প। তো অক্টোবর নভেম্বরের দিকে গিয়ে এর মাত্রাটা বেড়ে যায়। দেখা কতটা যায় বেড়ে যায়? 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে, মাঝে মাঝে মাইনাস চলে যায়, দুই মাইনাসে এক, চলে যাচ্ছে। খুব কমই যায় মাইনাস, হুম হুম হুম। মিনিমাম 10-এ থাকে। এটা আমার যেটা অভিজ্ঞতা। তো ফেব্রুয়ারি মার্চের পর দেখা যায় আবার এখানে তো 4টা সিজন আমি দেখি এখানে, হুম অ্যাটলান্টা হুম হুম। যেটা আমেরিকায়। বাংলাদেশে আচ্ছা, যেমন 6টা ঋতু, এখানে 4টা ঋতু। ৪টা ঋতু আছে ওখানে, চলে। তো দেখা যায় যে সেপ্টেম্বরের দিকে আবার চলে আসবে, সামার চলে আসবে। সরি, ফেব্রুয়ারি মার্চের দিকে সামার চলে আসবে। ও আচ্ছা, যাক অসংখ্য ধন্যবাদ। তার মানে হচ্ছে আমাদের প্রায় বাংলাদেশের মতোই শীত, এখন তো বাংলাদেশে শীত চলছে, আপনাদের ওখানেও মেবি এখন অনেকটা শীতের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবহাওয়া আছে। না, বাংলাদেশে এবার একটু অনেকটাই আমরা প্রতি বছরের চেয়ে এবার একটু শীতটা বেশি পড়েছে, আমরা যেটা দেখতে পেয়েছি মানে ইয়ে অনুযায়ী, মাত্রা অনুযায়ী। তো যাই হোক, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি জানতে চাচ্ছি, যেটা আপনি আরো একটু শুরুর দিকেও এই বিষয়টা বলছিলেন, যে আহ নতুন কেউ আসলে সংস্কৃতি বা আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারে না। তো অনেক কিছু হয় কি, যেমন আমরা যেরকম গ্রাম থেকে যদি ঢাকায় আসি, কথা বা চালচলনের সাথে অনেক ক্ষেত্রে কিন্তু
কোপ আপ করা যায় না বা একটু সময় লাগে। ঠিক আমরা যদি বাংলাদেশ থেকে আমেরিকাতে যাই তো সংস্কৃতির দিক থেকেও তো অনেকটা ভিন্নতা এখানে রয়েছে, তাই না? তো ওই জায়গা থেকে আপনার কি এমন হয়েছে যে কোনো কিছু বলে বা কোনো জায়গায় আপনি আছে না যে একটু লজ্জাবোধ করা বা কৌতুকের মতো কিছু এখানে সৃষ্টি হওয়া, এখানে এরকম আমি মজার কোনো ঘটনা আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, এই পয়েন্টে আমি বলতে গেলে দুইটা পয়েন্ট আমার জি। মনে পড়ছে। একটা হলো ভাষার প্রতিবন্ধকতা। হুম হুম হুম। একটা হচ্ছে ভাষার প্রতিবন্ধকতা, আর দ্বিতীয় হচ্ছে সামাজিক ও মানসিক সংগ্রাম। আচ্ছা আচ্ছা। ভাষার প্রতিবন্ধকতা বলতে আমি বলবো নতুন অবস্থায় যারা এখানে আসে ইংরেজি ভাষার সাথে একটু তাদের অসুবিধা দেখা দেয়। হুম 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 এটা হুম। একটা মানে বিস্তৃত চ্যালেঞ্জ যেটা তাদের দৈনন্দিন জীবনে কাজগুলোকে অনেক প্রভাবিত করে। যেমন একটা লোক যখন চাকরির প্রয়োজন হয়, চাকরি খোঁজার ক্ষেত্রে তাকে কিন্তু ইন্টারভিউ ফেস করতে হয়, হুম 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 হুম। তার কমিউনিকেট করতে হয়। সেই ক্ষেত্রে যদি ভাষাটা যদি তার রপ্ত করতে না পারে বা দুর্বল থাকে, বা তাকে অ্যাকসেন্টে প্রবলেম থাকলে, হ্যাঁ। প্রবলেম। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানকার যে স্কুলগুলো হুম 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 অনেক উন্নত, এখানে শিক্ষা ব্যবস্থা এবং হুম মানে কি বলবো, ওরা তো যে বাংলাদেশে যেমন মেমোরাইজেশনের দিকে একটু বেশি ওদের ফোকাস, কিন্তু হুম হুম হুম। এখানকার স্কুলগুলাই কিন্তু মানে মেমোরাইজেশনের চাইতে এরা হচ্ছে তোমার প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস হ্যাঁ এবং হ্যাঁ। রিসোর্স স্কিল বেজ এখানে এডুকেশনটা হয়। তো যার ফলে অনেক প্যারেন্টস তারা চলে আসে বাচ্চার সহ, বাচ্চারা স্কুলে যায়, কিন্তু কিন্তু প্যারেন্টসরা কিন্তু বাচ্চাদেরকে যে বাসায় হোমওয়ার্ক করানো, সেই হুম, হুম, ক্ষেত্রে হুম। তাদের একটু ইংরাজি ভালো না হলে বেগ পেতে হয়। আচ্ছা আচ্ছা। হুম আমি দেখছি বাংলাদেশের ক্লাস 8 এর বাচ্চাটা যে পড়াশোনা করে, এখানকার 5 এর বা 4 এর বাচ্চারা ওর থেকে ভালো স্ট্যান্ডার্ড, ওদের যে পড়াশোনার আমি হোমওয়ার্ক গুলো দেখি, হুম হুম এইভাবে হুম। অনেক অনেক উন্নত এখানকার। এই হ্যাঁ ক্ষেত্রে প্রবলেম গুলো হয় গার্জেনদের। আর হচ্ছে এইগুলো দেখি শুনতে শোনা যায় চতুর্দিকে। হ্যাঁ, বা আরেকটা যেটা বাচ্চাদের নড়ছে। প্রবলেম, হ্যাঁ, আরেকটা যেটা প্রবলেম, সামাজিক এবং মানসিক সংগ্রাম। হুম যারা অভিবাসী আছে এখানে, বাংলাদেশি আমেরিকান, হুম হুম তো প্রায়শ দেখা যায় এদের মধ্যে হোম সিকনেস বা হুম একাকিত্ব এবং বিষণ্ণতা সহ মানসিক সংগ্রামের বিষয়গুলো শেয়ার করে। হুম হুম কারণ দেখা যায় যে এখানে তো অনেক অপরচুনিটি আছে, প্রচুর অপরচুনিটি আমেরিকান। ইউএসএ ইউ স্টার্ট অ্যাগেন এনি এজ বলে মানুষ, কিন্তু হ্যাঁ, কিছু কিছু ব্যাপার আছে যে একটা বয়সেরও একটা তারতম্য আছে, তাই তারতম্য না? থাকে। হুম হুম তা আমি পরামর্শ দিই যাদের 35 বছরের মধ্যে আছে তারা চলে আসুক, অ্যাটলিস্ট 45 পর্যন্ত 10 বছরে কিছু করা যায়। বা অনেকে আছে যে 45-এর পরে আসে, তাদের ক্ষেত্রে এটা না। আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যারা অনেক বিষণ্ণতায় ভোগে, হুম হুম হুম। মানসিক যে একটা মানে ওই বয়সে কি করবে, বয়সের একটা ব্যাপার থাকে, কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক প্রবলেম ফেস করে। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে একটু প্রবলেম হয় অ্যাডজাস্ট প্রবলেম করতে হয়ে পারে যায়। কালচারের অ্যাডজাস্ট। সাথে। আচ্ছা, এমনি স্পেসিফিক ভাবে কি কোনো ঘটনা শেয়ার করা যায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে আছে না যে একটা প্রোগ্রামে গিয়েছেন বা যেহেতু আপনি নতুন আমেরিকায় যখন গিয়েছেন ওই সময়টার কথা আমি একটু জানতে চাচ্ছি, যে ওই সময় কোনো প্রোগ্রামে আছে না কোনো ভুল বোঝাবুঝি বা এই জিনিসটা হচ্ছে এভাবে না করে এভাবে করলে ভালো হতো, যেহেতু আপনি ওই জিনিসটা জানেন না, কারণ ওখানে সংস্কৃতিতে হয়তো এইটা চলমান, এরকম কোনো ঘটনা আছে কিনা? আহ, হুম। আমি আমি বেসিক্যালি আমার যে শালা আছে, আমার মানে আমার শালক, ও হ্যাঁ হ্যাঁ। আসার পরই দেখা যায় যে ও আমাকে অনেকটা কোম্পানি দিচ্ছে, অনেক আইডিয়া দিচ্ছে। তো হুম সেই ক্ষেত্রে আমি দেখা গেছে যে আমি এরকম প্রবলেম ফেস করি নাই। আহ, মোটামুটি যাওয়ার আগে একটা আইডিয়া নিয়ে নিচ্ছি। তো আহ, কিন্তু একটা প্রবলেম ফেস করছি গত মাসে আমি। জি। সেটা কিরকম, আহ গত মাসে এটা আহ, মাঝামাঝি সময় আমি জবে ছিলাম। জি জি। তো হঠাৎ করে আমার যে মেয়ে রিয়ানা, ও 8 গ্রেডে পড়ে মিডিল স্কুলে। হুম। আর নাভিন, ও বয়স 5 বছর, ও পরে হচ্ছে কিন্ডার গার্ডেন, জি ও জি। পরে এলিমেন্টারি স্কুলে। হুম, হুম, তো মিডিল স্কুলে ওখান থেকে ওর এক টিচার আমাকে কল করলো, তখন 4টা বাজে। জি। হঠাৎ করে টিচার আমাকে বলল
এই ঘটনাটা কেন বলতেছি, ওই দুই সংস্কৃতির যে ভিন্নতা আপনি প্রশ্ন করলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই পয়েন্ট থেকে আমার এটা মনে বলতে ইচ্ছে করতেছে যে আচ্ছা। আহ, তো বললো যে টিচার আমাকে বললো, তানভীর, রিয়ানার ফাদার বলছে। আমি বলছি, হ্যাঁ। বললো যে আপনি কি জানেন আপনার মেয়ের কি হয়েছে? আমি বলছি, কি হবে, কি হয়েছে? বললো যে অ্যাকচুয়ালি শি ইজ হার্টিং হার্টসেলফ। ভাই, বল তুমি কখনো নোটিস করছো? আমাকে বলে যে, আমি তো বললাম যে না, এরকম কিছু তো আমার চোখে পড়ে নাই। হ্যাঁ। তো বললো যে ও খুব স্যাড, ও আমার সাথে শেয়ার করছে। তো আমি তো কাজ করতে পারছিলাম না, মানে হঠাৎ করে এরকম টিচার কল করছে। হুম হুম হুম। তো আমি আমার কলিগকে বললাম আমি একটু আসতেছি। পরে আমি আমার ওয়াইফকে কল করলাম। তো ওরা বাসা থেকে স্কুলে চলে গেল, জি জি। আমিও জয়েন করলাম। পরে স্কুলের কনফারেন্স রুমে আমি, রিয়ানা আর টিচার, হুম হুম। আমার ওয়াইফ বসলাম একসাথে, যে প্রবলেমটা কি। তখন সে আমাকে বললো যে রিয়ানা কমপ্লেইন করতেছে যে ওর প্যারেন্টসরা ছোট যে হুম। বেবি নবীন ওকে বেশি ভালোবাসে, আর ওই তুলনায় রিয়ানাকে কম ভালোবাসে। এই জন্য সে দীর্ঘদিন যাবৎ নিরাপত্তাহীনতায় ভুগতেছে এবং খুব কষ্ট পাচ্ছে। তো আমি শুনে তো অবাক। আমি রিয়ানাকে বললাম যে রিয়ানা, তুমি মিসআন্ডারস্ট্যান্ড করছো বাবা, ইউ আর মাই ফার্স্ট লাভ, আই লাভ ইউ সো মাচ। হচ্ছে যে আমি নবীনকেও ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আমি দুজনকে ভালোবাসি। কিন্তু টিচাররা কি করলো যে ওর মনে কেন এটা আসলো, এই জন্য আমাকে পরামর্শ দিল যে ওকে যে সাইকোলজিস্ট থাকতে, স্পেশালিস্ট দেখাতে এবং ওখানে থেরাপির ব্যবস্থা করতে। পরে মোটামুটি টিচারের সাথে কথা বলে চলে আসলাম রিয়ানাকে নিয়ে। ওকে বুঝালাম অনেক। পরে টিচার আবার কি করলো, দুইজন সাইকিস্ট পাঠিয়েছে আমার বাসায় ওই দিনই সন্ধ্যায়। হ্যাঁ। মানে ওরা ওরা এতটা সেন্সিটিভ, সেন্সিটিভ, হ্যাঁ খুবই। ইন্ডিভিজুয়ালের প্রতি এমন ভাবে ওরা টেক কেয়ার করে, কার হুম কি হুম হুম। হচ্ছে। ইভেনচুয়ালি কোন স্টুডেন্ট কিরকম আচরণ করলো, কে কাউকে টাচ করলো, এগুলো ওরা পয়েন্ট কাটে। হুম হুম হুম। এগুলো মার্ক কিন্তু ডাউন হয়, বিহেভিয়ার, অনেক কিছু। পরে আহ ওর অ্যাপয়েন্টমেন্ট নিলাম। নেওয়ার পর ওকে একদিন থেরাপি দেওয়া হয়েছে এটার জন্য। তো এটা হচ্ছে আচ্ছা আচ্ছা। কালচার, দুইটা কালচার। আমরা বর্ণ হয়েছি বাংলাদেশে, হ্যাঁ হ্যাঁ। আমি আমার ওয়াইফ, আমরা এক ধরনের কালচারে বেড়ে উঠেছি। হুম হুম হুম। আর আর এরা এখানে বড় হয়েছে, এখানে যে স্কুলে যায় ওখানে বিভিন্ন পরিবেশ থেকে ছেলে মেয়েরা, ফ্যামিলি থেকে এসে রাইট রাইট। একটা কালচার ফলো করে। তো দেখা যায় যে এই কালচারে কনফ্লিক্ট হয়, কন্ট্রাডিকশন হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, এই সকল বিষয়ে। এই একটা বিষয় আর কি গত মাসে একদম একটা ভুল বোঝাবুঝি বা কৌতুকের ভুল সৃষ্টি করতে গেল। সৃষ্টি হয়। হ্যাঁ, হ্যাঁ, আসলে আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শকবৃন্দ আপনারা বিষয়টা ওভাবে বুঝতে পারছেন কিনা জানি না। মানে জাস্ট তার মেয়ে একটু মন খারাপ কেন? সো এইজন্য শিক্ষকরা তার বাসায় ফোন দিয়ে সাইকিয়াট্রিক পাঠিয়েছে তার মানসিক বিষয়গুলো থেরাপি দেওয়ার জন্য। আর যেখানে মানে আমাদের স্কুল বা কলেজগুলোতে যেটা হয় যে একটা বাচ্চাকে উল্টা হ্যাঁ, হচ্ছে একটু না পারলেই তাকে মারধর করা হতো। বা এরকম একটা পরিবেশ কিন্তু আমাদের বাংলাদেশে আছে আসলে। জি হ্যাঁ, হ্যাঁ, কি জানি সেটা বলতে চাচ্ছিলেন? বলতে বলতে চাচ্ছিলাম, বাংলাদেশের যে উচ্চমানের পরীক্ষায় হুম, হুম, হুম। উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে বা ক্লাসের যে আহ, ক্ষেত্রে টিচারদের শুধু টিচিংই যথেষ্ট না, তাদের আরো অনেক প্রশাসনিক কাজও এক্সট্রা রেসপন্সিবিলিটি থ্রো করে হুম, হুম। প্রতিষ্ঠান থেকে। যার ফলে দেখা যায় যে ওরা ক্লাস লেন্দি হয় বা ওরা ওভাবে ফোকাস করে না, অনেক কাজের লোড। কিন্তু আমেরিকায় তো এরকম নেই, কিন্তু অনেক টিচার আছে, একজন প্রফেসরের পাশাপাশি আরো অনেক টিচার এক্সট্রা থাকে, হুম, হুম, হুম। যারা কিন্তু ওই নির্দিষ্ট ক্লাসে ওরা কিন্তু মানসিক বিষয়গুলো হচ্ছে ছাত্রছাত্রীদের, ওগুলো নিয়ে অনেক বেশি পর্যালোচনা করে, অনেক বেশি ফোকাস করে, চিন্তা ভাবনা, জ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা করে। যার ফলে ওরা পয়েন্টে পয়েন্টে হুম, সবকিছু হুম। অ্যানালাইসিস করে একজন, এবং ওরা এনালাইসিস করে, রাইট। ক্যাচ করে এবং এটা সমাধানের জন্য পর্যালোচনা করে এটা হুম, সমাধানের উপায় বের করে হুম, এবং হুম। প্যারেন্টস কেও নিয়ে আসে। ইভেন আরেকটা ঘটনা বলি। আহ আমার মেয়ে তখন পড়ে ক্লাস 6 গ্রেড, 6 গ্রেড। এখন বর্তমান কোন ক্লাসে পড়ছে? 8 গ্রেডে। 8 গ্রেডে পড়ছে। আচ্ছা জি হ্যাঁ। বলুন। তো টিচাররা না জিজ্ঞেস করে, তোমার বাসায় সব ঠিক আছে, তোমার প্যারেন্টসটা কি ঝগড়া করে? ও হুম, তো হুম। বুঝতে পারে না। ও একদিন বলেছিল যে আব্বু আম্মু একদিন ঝগড়া করছিল। তো একদিন আমরা তো করছিলাম। আচ্ছা। টিপিক্যাল ঝগড়া হয়। হ্যাঁ, তো স্বাভাবিক হ্যাঁ, ব্যাপার। একদিন পুলিশ বাসায় চলে আসে,
4-5 জন পুলিশ আমার বাসাতে এসে বলল যে আহ, আপনার রিয়ানা রিপোর্ট করছে, তোমরা ঝগড়া করছো। তো আমার ওয়াইফকে আলাদাভাবে নিয়ে জিজ্ঞেস করতেছে পুলিশ যে আহ, উনি কি তোমাকে হিট করছে, টাচ করছে? বলে না না, আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, আমরা তো আচ্ছা। কখনো এরকম পরিবেশ সৃষ্টি হয় না। বা আমাকেও জিজ্ঞেস করছে যে ও তোমার হুম সাথে হুম কখন হুম হুম। কোনো problem করছে? আসলে এভরিথিং অল রাইট, উই আর ভেরি হ্যাপি ফ্যামিলি, আমাদের কোনো প্রবলেম। তো বাচ্চারা অনেক সময় কি বুঝে কি বলে দেয়, টিচাররাও হুম, অনেক হুম, সময় ইচ্ছে করে জিজ্ঞেস করে। হ্যাঁ, এরকম বুঝতে একটা প্রবলেম ফেস করছিলাম। আচ্ছা। না, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দর্শকবৃন্দ, এখানে কিন্তু একটা খুবই সূক্ষ্ম বিষয় আছে। আমরা বলি না যে উন্নত রাষ্ট্রের হচ্ছে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত, শুধু অনেক উন্নত তা না, একটা উন্নত রাষ্ট্রে কিন্তু সব থেকে বেশি বাজেট বা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে শিক্ষা খাতে। এটা সবাই আমরা জানি, কিন্তু এটা আসলে এটার কার্যকারিতা কি সেটা কিন্তু তার মুখ থেকে এই ঘটনা দুইটা শুনলেই কিন্তু আমরা বুঝতে পারবো বা বুঝতে পেরেছি ইতিমধ্যে। ওকে, অসংখ্য ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য। তো এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু করতে চাই, সেটা হচ্ছে যেমন আপনারা বাংলাদেশ থেকে গিয়েছেন বা বাংলাদেশে একটা সংস্কৃতি আপনাদের মধ্যে উজ্জীবিত আছে বা বাংলাদেশে একটা চেতনা আপনাদের মধ্যে রয়েছে, কিন্তু এখন এই বাংলাদেশের ঐতিহ্যগত বিষয়গুলো কি আপনার যে বাচ্চারা আছে তাদেরকে কি আসলে ওইটার সাথে বা ওইরকম কোনো শিক্ষা দেন কিনা? বাংলাদেশের চেতনা ধরে রাখা বা ঐতিহ্য বজায় রাখার ক্ষেত্রে, যেমন ভাষা, খাবার, উৎসব, যেমন ওরা তো ইংলিশে কথা বলে, বা বাংলা ভাষাও কি ওরা পারে কিনা, বা খাবারের বিষয়গুলো ওরা ইউজ টু কিনা বাংলাদেশের। এই বিষয়ে আপনার একটু মতামতটা জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমি মানে মেনটেন করি আমাদের মানে আমি আমার পরিবারে হুম যে হুম। বাংলাদেশের যে ঐতিহ্য সেটা মেনটেন করার চেষ্টা করি। যে আমি জি আমার ওয়াইফ, আমরা দুজনে 18 বছরের যাবত একসাথে আমরা আছি এবং আমার দুটা বাচ্চা আছে। জি আমার মেয়ে রিয়ানা অলরেডি আমি বলছি 8 গ্রেডে পড়ে, নাভিন 5th গ্রেডে পড়ে। আমি এবং আমার ওয়াইফ দুজনে আমাদের বাচ্চাদের সাথে বাসায় বাংলা কথা বলি, বাংলা জি ভাষায় কথা বলি। সো এটা প্র্যাকটিস করি। ওরাও ফ্রিকুয়েন্টলি বাংলা বলতে পারে। কিন্তু বাংলার তো আরো দেখা যায় যে আরো ডিপ আছে, হয়তো ততটা পারে না, কিন্তু যতটুকু পারে চলে। হ্যাঁ, বলতে পারে। তো আমরা চেষ্টা করি বাংলা ভাষায় কথা বলে এটা ধরে রাখার জন্য। হুম, আর হচ্ছে যেটা খাবারের কথা বললেন, খাবারের কথা বলতে গেলে আমরা বাংলায় দেশে বাসায় যেভাবে খাবার দাবার খাই, আমরা এখানেও ওই ডিশগুলাই এখানে হয়। এছাড়া যে আমাদের যে বড় বড় ফেস্টিভ্যাল হয়, যেমন হুম, হুম, হুম। ঈদ বলো, আপনার হচ্ছে কোরবানির ঈদ অথবা পহেলা বৈশাখ, ওই যে হুম, ট্রেডিশনটা আমরা এখানে বজায় রাখি সবাই মিলে, হুম, হুম, আতিথেয়তা হুম। সৎ, সেটা আমরা মেনটেন করে যাচ্ছি। আচ্ছা, যাক, অনেক গুরুত্ব, মানে তার মানে ওরা বাংলা ভাষাও মোটামুটি পারে বা কথা বলে এরকম? হ্যাঁ হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি আমার ছোট ও বাচ্চা, তো ওর সাথে যদি আপনি কথা বলেন আপনি অবাক হয়ে যাবেন। ও আচ্ছা আচ্ছা। যাক, অনেক ভালো, এটা শুনে অনেক ভালো লাগলো যে আপনারা আমেরিকা থেকেও। I'm trying my best to maintain actually হ্যাঁ হ্যাঁ Bangladeshi tradition in my family. ইয়া, So ইয়া। not only me, my wife also, she trying her level best to আচ্ছা আচ্ছা। maintain. Also, নামাজ পড়া বাসায়, আমার ওয়াইফ তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি জি। চেষ্টা করি 5 ওয়াক্ত না পড়ি, 3-4 ওয়াক্ত হুম, আমি পড়ি। এবং আমার মেয়ের রিয়ানা, সে কোরআন শরীফ পড়তে পারে। যাক, হ্যাঁ, তো এখানে রেগুলার যে একাডেমিক পাশাপাশি ইসলামিক যে মাদ্রাসা কালচারাল সেন্টার আছে, ওখানে এসে জি কোরআন জি। শরীফ এবং ওখানে যায়, সপ্তাহে 2 দিন ক্লাস ও করে। আচ্ছা আচ্ছা, যাক, এটা চেষ্টা তো করি অনেক আর ভালো। না, এটা হ্যাঁ। অনেকে আছে কি, মানে আমেরিকাতে যে বাংলাদেশের সবকিছু ভুলে তো যাই বা ওইটার চর্চা করে না, কিন্তু আপনারা নিজেরা তো চর্চা করেন না, আপনাদের বাচ্চাদেরকেও চর্চা করেন। সো এটা শুনে আমাদের খুবই ভালো লাগলো বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার জন্য। সো ধন্যবাদ। এখন আমি আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা আতিথেয়তার দিকটা, যদি একটু হ্যাঁ, বলছিলেন এর আগে যে বাংলাদেশে আতিথেয়তা আর আমেরিকান আতিথেয়তা, মানে সো দুইটার মধ্যে আসলে কি পার্থক্য আপনার কাছে মনে হয়? দুইটার মধ্যে হ্যাঁ পার্থক্য আছে অনেক। সেটা হচ্ছে যে আমি যদি বলি আমেরিকান হসপিটালিটি, ওরা বেসিক্যালি ফোকাস করে মানে কমফোর্ট অ্যান্ড ফ্রিডম। আই মিন দ্য গেস্ট আর জাস্ট গেস্ট। হ্যাঁ, ইয়া মানে ইয়া। তারা শুধু, দে আর নট ইমিডিয়েট ফ্যামিলি। হুম হুম হুম। গেস্ট আর লাইক জাস্ট গেস্ট। বাট ইয়েস। বাট দেখা যায় যদিও এখানে তাদের এখানে ওয়ার্ম থাকে, হুম হুম মানে এক্সিস্ট থাকে ওয়ার্ম, বাট ওরা রেসপেক্ট করে প্রাইভেসি হুম হুম এবং হুম। পার্সোনাল, ওটাকে রেসপেক্ট করে।
কিন্তু আমরা যারা বাঙালির যে হসপিটালিটিতে আমরা যেটা দেখি যে এটা আমেরিকা থেকে অনেক বেশি ডিফারেন্ট, মানে গুরুত্বের সাথে বাংলাদেশটা দেখা হয়। হ্যাঁ গুরুত্বের সাথে দেখা হয়, মানে ওরা এক্সিলেন্ট যে হসপিটালিটি সেটা বাংলাদেশিরাই প্রোভাইড করে থাকে। যেমন হচ্ছে আমি একটু যদি একদম বাংলা ভাষায় বলি, যেমন আমরা একটা মুরগি রান্না করলে সব থেকে বড় রানটা আমরা মেহমানকে দেই, বা তাকে হচ্ছে গুরুত্বের জায়গাটা বেশি দেখি। সেটা আবার সেটাই দিকে সেটা থেকে অনেক, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি হসপিটালিটি ওরা বলে যে যে ইউ আর দ্য পার্ট অফ মাই ফ্যামিলি অ্যান্ড আই ক্যান ডু এভরিথিং ফর ইউ। হ্যাঁ হ্যাঁ সো right. যেখানে আমেরিকানরা শুধু ওয়েলকাম করে, হুম, হুম, ওই ক্ষেত্রে এই পার্থক্যটা পরিলক্ষিত হয়। সো আচ্ছা, এই আর কি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখানে অনেক একটু আতিথেয়তার কথা অনেক পার্থক্য রয়েছে, যেটা আমরা বুঝলাম। এখন আসবো এই পডকাস্টে বলতে গেলে একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এই প্রশ্নটার জের ধরেই হয়তো অনেকে চায় বিভিন্ন পশ্চিম দেশগুলোতে যেতে, ইউরোপ বা আমেরিকাতে। যেমন সেটা হচ্ছে, যেমন আমেরিকাতে আপনি বাস করছেন, তো আমেরিকা থেকে আপনি যখন বাংলাদেশকে দেখেন, তখন আসলে দেশের কোন সমস্যাগুলো আপনার কাছে বেশি প্রকট মনে হয়? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। জি। আর এটা হচ্ছে যে আহ, যদি আমি আমেরিকা থেকে বাংলাদেশকে দেখি, তো বেশ কিছু সমস্যার সামনে চলে আসে। যেমন জি। বাংলাদেশের যে রাজনৈতিক যে অস্থিতিশীলতা, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, তারপরে হিউম্যান রাইট ইস্যু আছে, মানবাধিকার যেটা সমস্যা, এটা জি। দেখা যায়। আরেকটা দেখা যায় যে ট্রাফিক জ্যাম, যানজট। হুম হুম তারপরে আরেকটা বিষয় দুর্নীতি আছে বাংলাদেশে, যেটা এখানে নাই। তারপর চাকরির সংকট, জব ক্রাইসিসটা প্রচুর হুম বাংলাদেশে, হুম, কিন্তু এখানে কিন্তু প্রচুর জবের অপরচুনিটি, প্রচুর। প্রচুর প্রচুর। আর আর হচ্ছে আম, সামাজিক নিরাপত্তা, যেটা সোশ্যাল সিকিউরিটি বাংলাদেশে নাই, যেটা এখানে আছে। হুম হুম উন্নত চিকিৎসা ব্যবস্থা। তো দেখা যায় যে আরো বাংলাদেশে যেটা আরেকটা প্রকট আকার ধারণ করতেছে, যে রোহিঙ্গা রিফিউজি যে হুম প্রবলেমটা। রিফিউজি একটা বিষয়, আর রাজনৈতিক অস্থিরতাটা তো বর্তমানে বাংলাদেশে অনেক বেশি প্রকট। বলতে গেলে হচ্ছে মানুষের মানে, বর্তমানে না, এটা তো গত অ্যাকচুয়ালি বলতে গেলে গত 15 বছর যাবত দেখে আসতেছি জি যে জি, এই প্রবলেমটা এখন তো যে হ্যাঁ, সরকার এই অবস্থায় একটা আহ, মানে কি বলবো, দুর্যোগ মুহূর্তে এসে একটা কান্ডারি যাকে বলে। হুম হুম হ্যাঁ, হুম কিন্তু এই প্রবলেম তো আগে থেকেই চলে আসতেছে, পুরো সিস্টেমে প্রবলেম। বাংলাদেশে যারা হুম স্টুডেন্ট হুম আছে ওখানে থেকে কি করবে, এখানে চলে আসা উচিত। এই সিস্টেমের মধ্যে ওরা আবদ্ধ। ওরা কোনো না কোনো ভাবেই তো ভোটে ওখানে যাবার, নির্বাচন করা, এইসবের যোগ দেওয়া, এইসব করা, হুম সময় হুম নষ্ট। হুম, সবার উচিত এখানে চলে আসা, আমেরিকা একদম। বা লন্ডন, এখানে চলে এসে তাদের জীবনকে গঠন করা উচিত। ওখানে কিছুই নাই, সিকিউরিটি নাই। হ্যাঁ, আসলে সিকিউরিটি একটা যে বড় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্যা, যে মানুষের সহজেই মৃত্যু হয়ে যায়, কিন্তু বিচার ব্যবস্থার জায়গাটাও আবার খুবই ভঙ্গুর বলতে গেলে এখানে আর কি। তো এই বিষয়টা আমরা একটু ভালো মতো ক্লিয়ার হলাম। এখন আমি একটু শিক্ষার দিক থেকে একটু তুলে ধরতে চাই আপনার মাধ্যমে, যে মানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আপনি তো বাংলাদেশে পড়াশোনা করেছেন, বা আপনার ছেলে মেয়ে হচ্ছে আমেরিকাতে পড়াশোনা করছেন। তো এই শিক্ষার দিক থেকে আপনার আসলে মানে কোন দিকটা ভালো লেগেছে, বাংলাদেশ বা আমেরিকার? এখানে এডুকেশনের কথা বলতে গেলে, দ্য এডুকেশন সিস্টেম ইন আমেরিকা and Bangladesh differ significantly. হুম হুম Their philosophy, their structure and resources, both যদি কম্পেয়ার করে সিগনিফিকেন্টলি ডিফার পাওয়া যায়। হুম এখানে আমেরিকার যে সিস্টেম, এটা হচ্ছে ওরা অ্যাকচুয়ালি ওরা ফস্টারিং করে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং গুলা, ফ্লেক্সিবিলিটি বা রিসার্চ বেস স্কিল, এগুলো হুম নিয়ে হুম ওরা আমেরিকা চিন্তা করে। যেখানে বাংলাদেশের যে মানে সিস্টেম, স্ট্রেন যেটা ইনক্লুড অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড মোর রিগোরিয়াস, মানে ফাউন্ডেশনাল যে কন্টেন্ট, ওরা হুম এই কোর একাডেমিক ক্লাসের দিকে বেশি ফোকাস করে। হুম হুম তো এই ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু পার্থক্য আছে। যেমন আমি বলতে গেলে বলবো যে আমেরিকা যেটা চিন্তা করে, যে মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত যে সমালোচনামূলক চিন্তা ভাবনা তাদের একাডেমিতে থাকে, যে হুম হুম হুম, সমস্যা কিভাবে সমাধান করা যায়, সমাধান। ক্রিয়েটিভিটি মানে হুম হুম সৃজনশীলতা, বা একটা যে কনসেপ্ট, ধারণাগুলোর প্রয়োগের উপর জোর দেওয়া, এই সকল বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইনস্টিটিউশন গুলো আছে ওরা এগুলা ফোকাস করে টিচাররা। পক্ষান্তরে
বাংলাদেশে জোর দেয় ওটা ভূমিকার উপরে, তারা বেশি ভূমিকা শেখার ক্ষেত্রে এবং মুখস্থ বিদ্যার উপর তারা মুখস্থ একটু বিদ্যার বেশি উপরে। হুম। এক। 2 নম্বর হচ্ছে যে এখানে আমেরিকার যে স্কুলগুলো আছে, আমি যাই আমেরিকানের স্কুলে, নাবিনের স্কুলে, এত সুসজ্জিত এবং যে পরিবেশ এবং উচ্চমানের শিক্ষক থাকে থাকে, সাধারণরা উচ্চমানের একেবারে। কিন্তু বাংলাদেশি শিক্ষকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা দেখছি এখানে বাজেটের সংকট থাকে বাংলাদেশে, হুম হুম হুম। বাজেটের সংকট থাকে আর কম দক্ষতার সাথে সংগ্রাম করে। কম এই দক্ষতার সাথে, প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমরা এটা কিন্তু দেখতে পাই যে বিভিন্ন অ্যানালিটিক্যাল বিষয়গুলো আমি একটু যদি আপনার এখানে অ্যাড করতে চাই, যেমন আমাদের এখানে অনেকে দেখা গেছে অনার্স আউট অফ 4-4 পেয়েও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের ভালো একটা পদে নিচ্ছে না। দেখা গেছে হ্যাঁ, আপনার বিভিন্ন শ্রীলঙ্কা বা ইন্ডিয়া থেকে হচ্ছে হায়ার করতে হয়, যেমন বিশেষ করে কমিউনিকেশন স্কিল নাই ওইরকম। দেখা গেছে একাডেমিক রেজাল্টটা ভালো, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা আপনি বললেন ওখানে যে শিক্ষাটা বেশি হয়ে থাকে, সে বা সৃজনশীল যে চিন্তা ওইটা নাই, বা ডিল করার একটা বিষয় থাকে, এটা হচ্ছে কমিউনিকেশনের দক্ষতা খুবই কম। কারণ ওই শিক্ষার জায়গাটা হচ্ছে ওইভাবে আমাদের আসলে প্রস্তুত না। হ্যাঁ, আচ্ছা, আপনি তারপরে বলেন যে। আরেকটা হচ্ছে যে যে যেটা বলছিলাম যে এখানে যে ইনস্টিটিউশন গুলো রয়েছে বা এখানে এই তো প্রফেসররা থাকে পাশাপাশি, আর তাদেরকে অ্যাসিস্ট করার জন্য অনেক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে বা অ্যাসিস্ট্যান্ট অনেক থাকে। হুম 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 যার ফলে এরা কি করে, আহ তাদের যে স্টুডেন্ট আছে তাদের বৃদ্ধির ক্ষেত্রে হুম হুম হুম। মানসিকতা এবং পর্যালোচনা সবকিছু খুব বেশি ফোকাস হয়, যেটা বাংলাদেশে প্রায় দেখা যায় যে একাডেমিক এবং প্রশাসনিক, একাডেমিক টিচারের ক্ষেত্রে প্রশাসনিক অনেক দায়িত্ব কর্তব্য স্কুল থেকে দেওয়া হয়, যার ফলে ওরা দেখা যায় যে অনেক বেশি লোড পড়ে যায়। তো ওরকম হুম। দক্ষতার সাথে তাদের আহ, আহ, ছাত্রদের প্রতি কেয়ার করতে পারে না এই। হ্যাঁ, মানে এখানে মানে আমাদের তো পর্যাপ্ত শিক্ষকেরও একটা অভাব আছে, এবং যারা শিক্ষক আছেন তারাও অনেকে দেখা গেছে বেশিরভাগই আপনার অভিজ্ঞতার জায়গা থেকে অনেক কম রাখেন। তো যাই হোক, এই বিষয়টা খুব সুন্দর মতো আপনি উপস্থাপন করেছেন, আশা করি যে দর্শকরা এই বিষয়টা ভালো মতো বুঝতে পারবে। তো এখন আমি একটা বিষয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে ধরেন কেউ যদি আমেরিকাতে সেটেল হতে চায় ভবিষ্যতে, হ্যাঁ, যে হুম, নতুন, তাদের জন্য বা অভিবাসীদের জন্য আপনার কি কি পরামর্শ থাকবে? এটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা সবার জানা উচিত এবং এটা তাদেরকে জেনেই যারা আগ্রহী ইউএসএ তে আসার অভিপ্রায় প্রকাশ করে তাদেরকে এই বিষয়গুলো জানতে হবে, যেটা আমি আমার ক্ষেত্রেও আমি এটা অ্যাপ্লাই করেছি। এই ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, প্রথমেই বলে দিয়েছিলাম, তারপর একটু বলি যে ইংরেজি ভাষা কোর্স ভালোভাবে শিখতে হবে। মানে যতই দক্ষতা থাকুক না কেন, যদি কার্যকর ভাবে ইংরেজির যে ভাষার যে প্রয়োগ এটা যদি করতে না পারে তাহলে সফল হতে পারবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মানে একটা নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে। আই মিন বিল্ড এ নেটওয়ার্ক ইন আমেরিকায় যে বাংলাদেশি কমিউনিটি আছে, যারা অলরেডি বহু বছর ধরে থাকছে, এদের একটা কমিউনিটি আছে বাংলাদেশ। তো এদের থেকে নির্দেশনা পাওয়া, এদের সহযোগিতা পাওয়ার জন্য তাদের সাথে সংযুক্ত সম্পর্ক বজায় রাখতে হবে, যার ফলে অনেক আইডিয়া আসবে, এদের অভিজ্ঞতা অনেক বেশি। তো নবাগত হঠাৎ করে নতুন জায়গায় চলে আসবে, এই নির্দেশনার অভাবে বিপদে পড়ে যেতে পারে। 3 নম্বর বলবো যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট যে পয়েন্টটা বলবো, 3 নম্বর আর্থিক ফাউন্ডেশন, যেটা ফিনান্সিয়াল ফাউন্ডেশন, আর্থিক ভিত্তি। সেটা হচ্ছে যে যখন একজন লোক ইউএসএ চলে আসে, তো তাকে প্রথমে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পর তাকে একটা ক্রেডিট কার্ড নিতে হবে ব্যাংক থেকে, এবং এই ক্রেডিট কার্ড তার ব্যবহার করা স্টার্ট করতে হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রেডিট স্কোর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার ক্রেডিট স্কোর ভালো, সে 0% ডাউন পেমেন্টও বাড়ি কিনতে পারে, গাড়ি কিনতে পারে। আর যার ক্রেডিট স্কোর খারাপ, এটার অভাবে সে কিছু করতে পারবে না, অসফল। সো এটা অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে যে ট্যাক্স ফাইলিং, যে যে উদ্দেশ্যে আমেরিকায় আসুক না কেন, সে একটা প্রতিশ্রুতি দিয়ে থাকে সরকারকে যে আহ, এই মানে ট্যাক্স পে করবে, এটা করবে, এই উদ্দেশ্যে তো আমেরিকান গভর্নমেন্ট তাকে সুযোগ সুবিধাগুলো দেয়, তাই না? তো দেখা যায় যে আপনার প্রতিশ্রুতি প্রদান করতে হবে এবং সমস্যাগুলি এড়াতে ফেডারেল যে রাজ্য এবং স্থানীয় আয়করের জন্য প্রতি বছর আপনাকে সময় মতো ট্যাক্স পে করতে হবে। এরপর যে পয়েন্টটা বলবো, অনেক ইম্পর্টেন্ট, ড্রাইভিং।
এইটা ছাড়া কেউ সফল হতে পারবে না। কারণ ড্রাইভিং জানলেই হয় না। আমেরিকায় ড্রাইভিং কিভাবে মানে জানতে হবে, কিভাবে গাড়ি চালাতে হবে, সেই বিষয়ে তাকে শিখতে হবে। ড্রাইভিং ছাড়া আপনি যে কাজ করার যে কল্পনাও করতে পারবেন না। কারণ দেখা যায় যে যদি আপনি পাবলিক ট্রান্সপোর্টেশন বা গণপরিবহন আপনি ব্যবহার করেন, এটা আরো বেশি ব্যয়বহুল। আর হচ্ছে দেখা যায় যে এখানে প্রত্যেকটা মানুষ এত বিজি লাইফ থাকে, এত বিজি থাকে যে আপনি কারোর কাছে এক্সপেক্ট করতে পারবেন না যে এই আপনার ফ্যামিলি বা ফ্যামিলি ফ্রেন্ড বা সামওয়ান আপনাকে হেল্প করবে আপনার কাজের জায়গা ড্রপ করার জন্য, সেটা তো আশাই করতে পারবেন না। সো বাসা থেকে আপনি যদি কোথাও কাজে যান, হয়তো 30 থেকে 40 মিনিট আপনার ডিস্টেন্স হবে। সো আপনাকে দেখা যায় যে নিজের গাড়ি থাকতে হবে। আর নিজের গাড়ি থাকলে আপনি খুব সহজে ওখানে যেতে পারবেন এবং মানি আর্ন করতে পারবেন, নিজের জীবন ডেভেলপ করতে পারবেন। সো আপনাকে লাইসেন্স নিতে হবে। এসেই ড্রাইভিং এর জন্য আপনাকে লাইসেন্স নেওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। এখানে পরীক্ষা দিতে হয়, রিটেন পরীক্ষা, ইভেন ফিজিক্যাল পরীক্ষাও হয়। করে তারপরে নিয়ম কানুন সবকিছু পরীক্ষার আগে জেনে লাইসেন্স নিয়ে তারপর আপনি স্টার্ট করতে হবে। উইদাউট কার ইউ ক্যান নট বি সাকসেস। আরেকটা বলবো সংস্কৃতি, লাস্ট যেটা আমেরিকান কালচার। অনেকে আসে বিভিন্ন দেশ থেকে, আমেরিকান কালচার সম্বন্ধে তাদের আইডিয়া নেই, যেমন 4th জুলাই কি, মেমোরিয়াল ডে কি, তারপর হচ্ছে আপনার 25শে ডিসেম্বর, মানে তারপর হচ্ছে থ্যাংকস গিভিং ডে। এই সকল বিষয়ে নলেজ রাখতে হবে, কারণ আপনার যে সাথে কাজ করবে তারা আমেরিকান। আপনাদের সাথে যে ইন্টারাক্ট হবে আশেপাশে, তাদের সাথে আপনাকে মিশতে হবে, ইন্টারাক্ট করতে জি। হবে। সো তাদের সাথে সংযুক্ত হওয়া, স্পোর্টস আছে আর অনেক কালচার আছে, এগুলোর সাথে পরিচিত হওয়া, এটা নিজেকে খুব ডেভেলপ করে উন্নতির দিকে। তো এই সকল বিষয় আমি বলবো যে আহ, লক্ষণীয়। মানে দক্ষতা বা জানা হচ্ছে খুবই জরুরি। ওকে, খুবই রাইট, রাইট। গুরুত্বপূর্ণ আসলে এই পয়েন্টগুলা। যারা ভবিষ্যতে চিন্তা ভাবনা করছেন যে এই রাষ্ট্রগুলোতে হচ্ছে পাড়ি জমাবেন, তাদের জন্য এই বিষয়গুলো জেনে রাখা খুবই খুবই জরুরি। আশা করছি এটাতে আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা আপনার নিজের উদ্দেশ্যে। সেটা হুম, হচ্ছে, হুম। ধরেন আপনি তো এখন আমেরিকাতে আছেন, তো আপনি কি ভবিষ্যতে বাংলাদেশে ফিরে গিয়ে কিছু করার পরিকল্পনা আছে কিনা, বা বাংলাদেশে আসতে চান কিনা, নাকি আমেরিকাতেই থেকে যেতে চান স্থায়ীভাবে? আসলে সত্যি কথা বলতে কি, আমেরিকায় যখন নতুন আসি না, জি। তখন বাংলাদেশে ব্যাক করবে এরকম চিন্তা ভাবনা ছিল। কিন্তু বাংলাদেশের যে অবস্থা, হুম হুম আসলে দেশে গিয়ে আমি কি করব? হুম হুম। এখন বাংলাদেশের যে অবস্থা আর্থসামাজিক প্রেক্ষাপটে, তো এখন না, আরো আজ থেকে 10-15 বছর আগে থেকে দেশের যে হ্যাঁ। ভোলাটাইল অবস্থা, আহ, রাজনৈতিক অস্থিতিশীলতা, তারপরে সোশ্যাল সিকিউরিটি নাই, জব ক্রাইসিস, হুম হুম। তারপরে আপনার মানে ব্যবসায়ী যারা আছে এদের থেকে সাথে মাঝে মাঝে কথা হয়, ব্যবসা বাণিজ্য খুবই বাজে অবস্থা। তো এই অবস্থা দেখে হয়তো আপনি বা ভাবতে পারেন, বা আরো অনেকে ভাবতে পারে আমি মনে হয় দেশপ্রেমিক না। এই কথা কেন বলছি? একসময় জি জি। ভাবতাম এরকম ভাবলাম। ঠিক তা না। আমিও আরো 8-10টা মানুষের মতো দেশপ্রেমিক। পরিস্থিতি যে অবস্থা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশে, আমার মনে হয় না যে আমি ফিউচারে বাংলাদেশে সেটেল হব। তবে ঘুরতে যাব, সবার সাথে দেখা করব, বেড়াতে যাব, সেটা ঠিক আছে। বাট আমেরিকাতে স্থায়ীভাবে থাকতে হবে, কারণ এখানকার জীবনযাত্রার মান হচ্ছে অনেক উন্নত, উন্নত চিকিৎসা ব্যবস্থা। কারণ বৃদ্ধ বয়সে আমি যে সুযোগ সুবিধাগুলো পাবো এখানে, যেমন হুম আমি হুম। আমার উন্নত চিকিৎসা ব্যবস্থা পাবো, এবং একটা পর্যায়ে একটা এইজের পর আমি টাকা পাবো। প্রতি মাসে মান্থলি একটা টাকা পাবো। আমি যে ট্যাক্স পে করতেছি, তো আচ্ছা আচ্ছা। আমাকে তো গভর্নমেন্ট রিটার্ন করবে। যেমন আমি যখন 65 ওভার হব, তখন প্রতি মাসে আমাকে গভর্নমেন্ট টাকা দিবে, হয়তো হুম একটা হুম হুম। অ্যামাউন্ট দিবে। কেউ বলে 3,000, কেউ বলে 2,000 বা সামথিং লাইক দ্যাট। তো এরকম একটা অ্যামাউন্ট আমি পাবো, যে অ্যামাউন্টে তো আমি ওখানে পাবো না, তাই না? আমি হুম হুম। এখানে কাজ করছি, এখানে ট্যাক্স পে করছি। তো এই সকল বিষয়গুলো চিন্তা ভাবনা করে, এবং বাংলাদেশের যে অবস্থায়, বাংলাদেশের পরিস্থিতি সবকিছু মিলে মনে হয় না ওখানে সেটেল হবে, এখানে থেকে যেতে হবে। সেটেল হওয়ার দিকে আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ বিষয়টা ক্লিয়ার করার জন্য। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আসলে
মানে একজন শিক্ষার্থী যদি হচ্ছে আমেরিকাতে পড়াশোনা করেন অথবা কোনো একটা পরিবার ওখানে বিলং করতে চান, তো অ্যাকচুয়ালি মাসে মান্থলি কস্টটা কেমন পড়ে ওখানে? আহ মান্থলি কস্টটা এটা আরেকবার কোশ্চেনটা বলেন তো। হ্যাঁ, মানে হচ্ছে আমেরিকায় একজন শিক্ষার্থী যখন পড়াশোনা করে তখন তার হ্যাঁ, মান্থলি কস্টটা কেমন যেতে পারে, বা একটা পরিবার হলে তারও বা মান্থলি কস্ট কেমন যেতে পারে, যে পরিবারে ধরেন 2 সদস্য বা 3 সদস্য এরকম, আচ্ছা হাজবেন্ড আচ্ছা ওয়াইফ। আচ্ছা। হ্যাঁ। মার্কিন যুক্তরাষ্ট্রে আম, শুধু একবারে যদি বলি মান্থলি কস্ট, সেটা এটা ডিপেন্ড করে আপনার বিশ্ববিদ্যালয় এবং হুম হুম হুম। অবস্থানের উপর ভিত্তি করে। জি। বিশ্ববিদ্যালয় এবং অবস্থানের উপর ভিত্তি করে এটা ডিপেন্ড করে যে আনুমানিক খরচ কত হবে কত যুক্তরাষ্ট্রে, হবে? অর্থাৎ খরচ, তাই না? তো জি। প্রতিষ্ঠান থেকে এবং প্রতিষ্ঠানের অবস্থান অনুসারে আমরা এটা বলতে পারি যে টিউশন ফি এটা 25,000 থেকে আপনি ধরে রাখেন 45,000 পঁয়তাল্লিশ টিউশন হাজার ফি। টিউশন ফি। হ্যাঁ, হ্যাঁ, আর হচ্ছে আপনার যদি বলেন আবাসন হুম এবং হুম হুম ইউটিলিটি এবং গ্রোসারি হুম হুম 10 হুম। থেকে 20,000 আপনি ধরেন। 10 থেকে 20 সো হাজার সো সো 35 থেকে 65,000 টাকা খরচ হবে ইয়ারলি। হুম তো এই একটা খরচ হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক শিক্ষার জন্য মানে আন্তর্জাতিক শিক্ষার ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করে। বিশেষ করে উচ্চ চাহিদা শিক্ষার ক্ষেত্রে, যেমন সায়েন্স, টেকনোলজি, হুম ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স এবং বিজ্ঞান, মানে ম্যাথমেটিক্স এবং ব্যবসা, এই সকল ক্ষেত্রে ওই যে কোশ্চেনটা আপনি ফার্স্টে বললেন এটার আগে, মান্থলি খরচের আগে যেটা বললেন, যে হুম হুম হুম। সাপোর্টিভ যে অ্যাসিস্ট্যান্ট গুলো করে, বিশেষ করে ওই আপনার সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স যে এবং বিজনেস স্টুডেন্ট আছে, এদের জন্য কেরিয়ার অপরচুনিটি আছে। হুম হুম হুম। সেটা কিরকম? যেমন ইউনাইটেড স্টেট যে প্রতিষ্ঠানগুলো খুব শক্তিশালী শিল্প সংযোগ রয়েছে, জি যা জি। যথেষ্ট ইন্টার্নশিপ সুবিধা এবং চাকরির নিয়োগ পরিষেবা প্রদান করে থাকে এরা। যে চাকরির পাশাপাশি দেখা যায় যে স্কুলে লাইব্রেরি আছে, ওখানে কাজ করে বা শিক্ষকতা করে ওখানে। এছাড়া আরো পার্ট টাইম জবের সপ্তাহে 20 ঘন্টা কাজ করারও অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। আচ্ছা, তো অনেক তো আমি যদি এভারেজ হিসাব করি মান্থলি একজন শিক্ষার্থী 1 থেকে 1.5 লাখ টাকার মতো বাংলাদেশি টাকা এরকম হ্যাঁ, চায়, তাই তো? এইটাই এইটাই। আর যদি ধরেন একজন হাজবেন্ড ওয়াইফ মানে একটা পরিবার যদি মানে বিলং করতে চায়, হুম। সেক্ষেত্রে কেমন কস্ট পড়ে, এরকমই না এর চেয়ে আরো বেশি? আমি তো বলবো 1 বছরে একটা স্টুডেন্ট যে হুম টিউশন ফি এবং তার যে আবাসন, গ্রোসারি, ইউটিলিটি যে পারপাস খরচ করে, একটা হুম। ফ্যামিলি যদি আসে, একটা ফ্যামিলিতে তার যদি হাজবেন্ড ওয়াইফ এবং 2 বাচ্চা সহ চলে আসে, তো একটা স্টুডেন্টের 1 বছরের যে খরচ হয়, ওই ফ্যামিলির একবার আসলে ওই খরচটা দিয়ে ওই ফ্যামিলি এখানে চলে আসতে পারে। এটাকে বলে EB3 স্কিল ভিসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম হুম এই হুম। ভিসায় দেখা যায় যে আহ, তেমন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না। ন্যূনতম এসএসসি পাস হতে হয়, কিন্তু ইংরেজিতে কথা বলার যোগ্যতা থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই। আর দেখা যায় যে এরা যদি আসে, এরকম টাকা খরচ করলে তারা এই দেশে সেটেল হয়ে যেতে পারে। অনেকে জানে না, অনেকে হয়তো মনে করে যে বাংলাদেশ আহ ও আমেরিকা হচ্ছে খুব ধনীদের দেশ, আসলে ঠিক তা না। মানে হুম, ধনীদের দেশও গরিবরাও এখানে আসতে পারে। আসতে আহ, পারবে। দু- যোগ্যতা হ্যাঁ, থাকলে হ্যাঁ, সবাইকে সুযোগ দেওয়া হয় এরকম অনেক ক্ষেত্রে। সেটাই চেষ্টা করতে হয়। তবে ওইটাই আর কি, যদি স্কিল নাও থাকে, হুম হুম এখানে হুম। এসে অনেক পয়সা তারা আর্ন করতে পারে। অনেক সুযোগ সুবিধা এখানে আছে, ও। এক্সট্রাও পয়সা পায় এই EB3 স্কিল আনস্কিল ভিসাতে। আচ্ছা, ঠিক আছে। ও, আপনার আসলে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা জানতে পারলাম, যেটার মাধ্যমে আমাদের যারা বাংলাদেশি রয়েছে আমরা অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। আহ, আর আপনার হচ্ছে মানে যেটা এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন বিডি ল্যাব এডুকেশন থেকে আজকে যে পরিচালিত যে পডকাস্টে নিয়েছি, খুবই স্পেশাল ছিল অন্যান্য পডকাস্ট গুলোর চেয়ে। এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা আপনার বিভিন্ন উত্তরের মাধ্যমে জানতে পেরেছি। তো এই জন্য আসলে আমাদের দর্শক এবং আমার তরফ থেকে, আমাদের প্ল্যাটফর্ম তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য। তো সর্বশেষ কি দর্শকদের উদ্দেশ্যে বা বাংলাদেশের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে বলতে পারেন? বাংলাদেশের উদ্দেশ্যে আমি যেটা বলবো সেটা হলো, নতুন যারা বাংলাদেশ থেকে
কাজের ভিসা ইউএসএ তে আসতে চান, তারা EB3 আনস্কিল ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন। কারণ EB3 আনস্কিল ভিসাতে তেমন একটা পয়সার প্রয়োজন হয় না। জি। মোটামুটি আহ, একটা স্টুডেন্টের সাধারণত যে খরচটা হয় এক বছরে, ঠিক সমপরিমাণ টাকা খরচ করে তারা ইউএসএ তে চলে আসতে পারে এবং এখানে এসে তারা ফ্যামিলি সহ এখানে এই সুযোগটা নিতে পারে। অল্প টাকা খরচ করেও দেখা যায় যে EB3 ভিসাটা পেয়ে যায়। তো আমি এটা বলবো। আর হচ্ছে যে আমি বলবো যারা ইয়াং জেনারেশন তাদের জন্য বলবো যে ডেফিনেটলি আপনাদের বলবো যে বাংলাদেশ ত্যাগ করা উচিত। বাংলাদেশ ত্যাগ করে মোটামুটি ভালো একটা ফিউচার করতে পারেন, সেটার জন্য চেষ্টা করা উচিত। যাদের বয়স এখন 23 থেকে 35, আমার মনে হয় যে এই সময়টা আমেরিকাতে আসার বা সেটেল করার উপযুক্ত সময়। কারণ 40-এর পর এসে কোনো লাভ নেই। সো এটা আমি করবো। আর আমি এখানে আসার আগে একটা ব্যাংকে জব করতাম। তখন আমি কি বলবো, সেখানে থেকে আসার পর যে পরিবেশে আমি এখানে আহ, এসে যে দ্বিধাদ্বন্দ্বে পড়লাম যে আমি এক পরিবেশ থেকে আরেক পরিবেশে কাজ করব, এরকম ভাবা যাবে না। হুম, সো হুম, এখানে কাজকে ওরা মূল্যায়ন করে, যে কোনো কাজকে ওরা গুরুত্ব দেয়। হুম, আমি জিরো থেকে স্টার্ট করছি। আমি দেখা যায় যে যেখানে জব স্টার্ট করছি, আজকে প্রায় 12 বছর সেম প্লেসে আমি জব করে যাচ্ছি এবং আমি ম্যানেজ করে আসতেছি অ্যাজ ম্যানেজার হিসেবে। হুম, হুম, ইভেন এটার পাশাপাশি আমি একটা বিজনেস স্টার্ট করেছিলাম জি, 2022-এ। এটা আমার সাইড বিজনেস, কারণ আমেরিকায় আহ, ব্যয়বহুল অনেক বেশি। তো একটা জবের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করা অনেক টাফ। সেক্ষেত্রে মাল্টিপল আপনাকে সোর্স ওয়ে খুঁজতে হবে। যে তৈরি প্রথম করা। একটু স্ট্রাগল করে কিছুদিন হুম, হুম, পয়সা সেভ করে ওই টাকা দিয়ে আপনি প্রপার্টিতে ইনভেস্ট করেন, বিনিয়োগ করেন, ও করে ওই প্রপার্টি ভাড়া দিয়ে দেন। হুম, যেমন হুম, আমার 2টা প্রপার্টি এরকম আমি ভাড়া দিয়ে রাখছি, ওখান থেকে আমার মান্থলি একটা রিটার্ন আসে। পাশাপাশি আমার একটা সাইড বিজনেস আছে, আমি অনলাইনে ডিজিটাল মার্কেটিং ওইটার উপর কাজ করি। এখানেও আমাকেও ইফোর্ট দিতে হয়। তো দেখা হুম, যায় মেজর যে কাজগুলো ওটা আমার টেকনিক্যাল সাপোর্ট টিম আছে, ওরা করে, মাদার কোম্পানি। আর আমি আমেরিকান কোম্পানির ওনার হিসেবে ওদের সাথে আমার কন্ট্রাক্ট। আমার হুম, লয়ার আছে, আমার সিপিএ আছে, হুম, ওরা সবাই টেক কেয়ার করে সবকিছু। তো ওইখানে আমাকে ফোকাস করতে হয়। তো এখানে অনেকগুলো এন্টিটি ইনভলভ আছে, হুম, হুম, ব্যাংক আছে, লয়ার আছে, সিপিএ আছে, তারপরে আছে ক্যাশ অ্যাপ আছে, ভিনমো আছে, হুম, আছে হুম, ইন্টারন্যাশনাল ওয়াইস ট্রান্সফার আছে, পেপল, অনেকগুলো। সবখানে হুম, ট্যাক্স দিয়ে দিয়ে আসতে হয়। সর্বোপরি ফাইনালি আমাকে আরো বড় পরিমাণ ট্যাক্স দিতে হয় সবকিছু মিলিয়ে। তো একটার উপর নির্ভর করা যায় না, হুম, তবে হুম। মাল্টিপল সোর্স লাগে। ওভাবে চিন্তা করে আহ, সুযোগ আছে, এটা যথাযথ ব্যবহার করে জীবনকে আগায় আর নিতে সুন্দর হবে। করার জন্য হচ্ছে আমরা এই করতে পারি। তো এখানে এখানে মেইন বিষয়টা হচ্ছে আপনি জবে মানে হচ্ছে আপনার নিজের কোম্পানি রয়েছে কিন্তু তার পাশাপাশি জবও করছেন। আসলে এই জায়গাটা থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার রয়েছে। মানে আমরা বাংলাদেশে যেটা হয় মানে আমাদের প্রোডাক্টিভিটির জায়গাটা অনেক বেশি থাকলেও এটা আমরা কিন্তু প্রয়োগ করতে পারি না। দেখা গেছে আমরা একটা জায়গায় একটু কোনো রকম ইনভলভ হলে ওখানের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে চাই। কিন্তু আমরা যদি মোহাম্মদ তানভীর আলমগীর ভাইয়ের দিকে দেখি, তিনি কিন্তু নিজের কোম্পানি থাকা সত্ত্বেও কিন্তু জবও করছেন। তার মানে তাদের আসলে প্রোডাক্টিভিটির জায়গাটা কিন্তু প্রপার ওয়েতে কাজে লাগাচ্ছে। আর যেটা আমরা বাংলাদেশ হিসাবে ওভাবে করি না, বাট এভাবে করলে কিন্তু আমাদের বাংলাদেশটা অনেক সুন্দরভাবে হয়তো আগাতে পারতো। এই তো আপনার কোম্পানির নামটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন, কি কাজ করছেন? আমার আমার কোম্পানি হচ্ছে হরিজন মার্কেটিং এলএলসি, আর আচ্ছা, হচ্ছে আচ্ছা, রিয়ান এবং নাভিন এলএলসি। আচ্ছা, আচ্ছা, যাক অনেক ভালো। সো সুপ্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ ধরে যারা আমাদের আজকের এই প্রোগ্রামটি স্পেশাল প্রোগ্রামটি দেখেছেন এবং আপনাদেরও একজন অসাধারণ গেস্ট আমাদেরকে সময় দিয়েছেন, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি অনেক কিছু জানতে পেরেছেন। তো বিডি ল্যাব এডুকেশন থেকে পরিচালিত আজকের জীবন গল্প ও জীবনের সংগ্রাম নামের পডকাস্টে পরবর্তী একটা এপিসোডে আপনাদের স্বাগতম এবং অবশ্যই আপনাদের আপনার মতামতটি জানাবেন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটাও বলবেন। আমরা চেষ্টা করবো হয়তো পরবর্তীতে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য, যদি তার সময় হয় আমরা পরবর্তীতে তাকে নিয়ে আসবো। সো আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বিডি ল্যাব এডুকেশনের। আল্লাহ হাফেজ।